শিক্ষার্থীরা, আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের একাদশ শ্রেণীর জন্য একটি নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছি। যদিও আমাদের আলোচনার যে অধ্যায়টি চলমান ছিল সেটার নাম হচ্ছে উৎপাদন ব্যয় ও উৎপাদন আয়। এই অধ্যায়টির আজকে আমরা মোটামুটি শেষই বলা যায়, শেষ। আরেকবার আমি তোমাদের সামনে এই অধ্যায়টা নিয়ে আরেকবার রিপিট করবো। এই অধ্যায়টা তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা উপলব্ধি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তোমাদের একটু প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি। আমাকে প্রথমে একটু পলাশ উত্তর দাও। পলাশ, আমাকে বলো যে মাত্রাগত উৎপাদন বিধি বলতে পলাশ কি বোঝে? পলাশ, মাত্রাগত উৎপাদন বিধি বলতে তুমি কি বোঝো একটু বলো। উৎপাদনের উপকরণগুলো যখন উৎপাদনের সকল উপকরণগুলো পরিবর্তনীয় হবে তখন তাকে আমরা বলবো মাত্রাগত উৎপাদন বিধি। না, মানে তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু পুরোপুরি হয় নাই। তুমি যেটা বলছো সেটা হচ্ছে দীর্ঘকাল, যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনীয় তাকে বলে দীর্ঘকাল। এখন তোমাকে যখন আমরা বলবো মাত্রাগত উৎপাদন বিধি কি, তোমাকে বলতে হবে সকল উপকরণ পরিবর্তনযোগ্য ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যেই বিধির মাধ্যমে দেখানো হয় তাকে বলে মাত্রাগত উৎপাদন বিধি। আমি কি বোঝাতে পারলাম পলাশ? বুঝছো? সকল উপকরণকে পরিবর্তনযোগ্য ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক যেই বিধির মাধ্যমে দেখানো হয় তাকে বলে মাত্রাগত উৎপাদন বিধি। আচ্ছা, এখন আমাকে সালমা আমাকে একটু বলো দেখি। সালমা বলো, সহজ প্রশ্ন জিজ্ঞেস করি। সালমা আমাকে বলো, স্বল্পকাল বলতে কি বোঝায়? সালমা, স্বল্পকাল বলতে কি বোঝায় বলো। সালমা বেগম। জি স্যার। বলো, স্বল্পকাল বলতে সালমা কি বোঝে? বলো সালমা। স্যার বইয়ের ভাষায় বলবো না আপনার মতো? তুমি চাইনিজ পারলে চাইনিজ ভাষায় বলো, মানে আমি বুঝলেই হইলো, এই আর কি। না, বলো স্বল্পকাল বলতে আমরা আসলে কি বুঝি বলো। স্যার পারবো না। গুড। আমাকে আশিক বলো তো, আশিক বলো। স্যার আমি তো পারবো না স্যার। গুড, খুব সুন্দর হয়েছে, ভালো। পারবা না তাই তো? গুড। আমি তো প্রত্যেকদিনই একই কথাই বলি, তারপরেও তোমাদের মনে থাকে না কেন আল্লাহই ভালো জানে। শোনো, স্বল্পকাল হচ্ছে এমন একটা সময়সীমা যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে। স্বল্পকাল বলতে আমরা এমন একটা সময়সীমাকে বুঝি যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে। আর আমাকে বলো দেখি, ত্রিফলা তানজিনা ইতি আমাকে বলো দেখি। ইতি জি স্যার। ইতি আমাকে একটু বলো, প্রান্তিক উৎপাদন বলতে কি বুঝো? ইতি বলো তো। ইতি, ও ইতি বই খুঁজতে কি কষ্ট হচ্ছে? ইতি অনেক সময় লাগতেছে পৃষ্ঠা উল্টাইতে, না? গুড। হ্যালো ইতি, শোনা আছে? ইতি জি। বলো, প্রান্তিক উৎপাদন কি পাইছো? পারুম না। হ্যাঁ, পাইছো? পারুম না। পারবা না? আচ্ছা ঠিক আছে, গুড। বেলাল বলো তো, বেলাল কোনটা স্যার? প্রান্তিক উৎপাদন। স্যার কোনটা? প্রান্তিক উৎপাদন।
প্রান্তিক উৎপাদন বলতে কি বোঝো বলো? স্যার মানে বলো বলো। সরি স্যার, মানে কয় যে অনেক দিন আপনি ক্লাসটা করি না, তবু আমি একবার পড়ছিলাম, মনে আছে, দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, গুড। পলাশ তুমিই বলে দাও। স্যার যখন উৎপাদনের উপকরণের কোনো একক মানে এক একক যদি আমরা পরিবর্তন করি, তাহলে মোট উৎপাদনে যে পরিবর্তনটা হবে তাকে আমরা বলবো এই প্রান্তিক তো হয়েছে, উৎপাদন। এই তো একদম ফার্স্ট ক্লাস। অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের কারণে মোট উৎপাদনের যেই পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উৎপাদন। যেমন মনে করো, এটা একদম সহজ, ধরো একজন শ্রমিক 10 কেজি ধান উৎপাদন করছে, দুইজন মিলাইয়া 30 কেজি করছে, তিনজন মিলাইয়া 60 কেজি করছে, এটা মোট উৎপাদন। তাহলে প্রান্তিক উৎপাদন একজন করছে আর করো নাই মনে করো, তাহলে মোটও যা প্রান্তিকতা। দুইজন মিলাইয়া 30 কেজি উৎপাদন করছে, তাহলে 2 নাম্বার শ্রমিক কত কেজি উৎপাদন করছে বলো তো দেখি, ইয়া বলো তো বেলাল। 20 কেজি। না পলাশ বলো না। 2 নাম্বার শ্রমিক কত কেজি উৎপাদন করছে? 2 নাম্বার শ্রমিক কত কেজি উৎপাদন করছে দেখো, একজন মিলাইয়া 10 কেজি, দুইজন মানুষ মিলাইয়া করছে 30 কেজি, তিনজন মিলাইয়া করছে 60 কেজি। আমাকে বলো 2 নাম্বার শ্রমিক কত কেজি উৎপাদন করছে? 2 নাম্বার ব্যক্তি কতটুকু উৎপাদন করছে? আচ্ছা 2 নাম্বার শ্রমিক, স্যার এটা কি যোগ করব না গুণ করব? হ্যাঁ বুঝি নাই কি, একটু দাঁড়াও। এটা কি যোগ করব না গুণ করব? যোগ করলে তো হবে, আগে বুঝুন না 60। আগে বুঝ বড়া, ওইটাই তো সারা সিনে দেখ না থেকে বলবি। একদম ইজি, ঠান্ডা করি। এই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাকে বেলাল বলো, দ্বিতীয় শ্রমিক কত কেজি উৎপাদন করছে? 2 নম্বর শ্রমিক 10 থেকে 30, 60 আন্দাজে। 2 নম্বর শ্রমিক 20 কেজি উৎপাদন করছে, কেমনে? একজনে 10 কেজি করছে, দুইজন মিলাইয়া 30 কেজি, তার মানে 2 নম্বর শ্রমিক 20 কেজি। 3 নম্বর শ্রমিক কত কেজি উৎপাদন করছে? 3 নাম্বার 30 থেকে 60 আসছো, তাহলে 3 নম্বর শ্রমিক কত কেজি উৎপাদন করছে? 30 থেকে 30 কেজি। এই হচ্ছে তোমার প্রান্তিক উৎপাদন, বুঝছো? আচ্ছা এখন আমাকে বলো দেখি, আমরা ব্যয় নিয়ে আলোচনা করব আজকে। হ্যাঁ, আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? ব্যয়। আমরা জানি যে ব্যয়ের ভিতরে 2 ধরনের ব্যয় অন্তর্ভুক্ত থাকে, একটাকে বলে স্থির ব্যয়, একটাকে বলে পরিবর্তনশীল ব্যয়। একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তোমরা জানো যে আসলে স্থির ব্যয় বলতে আমরা কি বুঝি? উৎপাদন হইলেও যে ব্যয় হবে, উৎপাদন না হইলেও সেই ব্যয় হবে, এটাকে বলে স্থির ব্যয়। আবার শোনো, উৎপাদন হইলে যে ব্যয় হবে, উৎপাদন না হইলেও যদি সে ব্যয় হয়, এটা হচ্ছে স্থির ব্যয়। কি বলছি? উৎপাদন হইলে যে ব্যয় হবে, উৎপাদন না হইলেও সেই ব্যয় হবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্থির ব্যয়। যেমন তুমি একটা বাসা ভাড়া নিয়ে থাকো, বুঝছো? সেখানে তুমি মনে করো কারখানা দিচ্ছ, তুমি কোনো উৎপাদন না করলেও তোমার কারখানা ভাড়াটা 20,000 টাকা দিতে হবে মাসে। তুমি 1,60,000 বানাইলে তারপরে 20,000 টাকাই দিতে হবে। তার মানে উৎপাদন কিছু না থাকলেও কিন্তু তোমাকে ভাড়াটা দিতে হবে। তার মানে উৎপাদন হইলেও যে ব্যয় হবে, উৎপাদন না হইলেও যদি সেই ব্যয় হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয়। বুঝছো? হ্যালো পলাশ, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আরেকটা ব্যয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। সেটা হচ্ছে উৎপাদন হইলে যে ব্যয় হবে, এটাকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন হইলে যে ব্যয় হবে, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তুমি 1,60,000 বানাইলে, তুমি 1,00,000 চিপস বানাইলে 1,00,000 আলু কাটতে হবে। উৎপাদনের পরিমাণ যত বাড়বে, পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ তত বাড়বে। একটা চিপস বানাইতে কয়টা আলু লাগবে? একটা আলু লাগবে। 10টা চিপস বানাইতে 10টা আলু লাগবে। তার মানে কি, যত বেশি উৎপাদন হবে তত তোমার হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ বাড়বে। এই দুইটা ব্যয় যোগ করে আমরা পাই হচ্ছে মোট ব্যয়।
সাউন্ড নিয়ে একটু সমস্যা আছে, বুঝলাম না। এই সাউন্ড শোনা যাচ্ছে? হ্যালো পলাশ, সালমা? জি স্যার। জি স্যার, আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা শোনো, আমি ওই ব্যয় নিয়ে বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে বোর্ডটা একটু দেখো, ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো। ব্যয় দুই ধরনের হয়, একটা হচ্ছে দীর্ঘকালীন, একটা হচ্ছে স্বল্পকালীন। একটা দীর্ঘকালীন, একটা স্বল্পকালীন। হ্যাঁ, আমি জানি না তোমাদের বইয়ে এভাবে দেখানো আছে কিনা, দেখে না। দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা হয় কেমন দেখো, এরকম। স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা হয় এরকম। মনোযোগ দিয়ে বোর্ডটা একবার দেখো। বোর্ড দেখছো? খুব মনোযোগ দিয়ে দেখো। দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা এই আকৃতির হচ্ছে। কেউ কেন কেন বলতে পারবা? কেউ কেন দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা আমি এখান থেকে শুরু করছি, কেন স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা এখান থেকে শুরু করছি? কেউ বলতে পারবা? দেখি তার কাছে ব্যাখ্যা আছে কিনা, দেখতে পারো কিনা কেউ। একটা হচ্ছে একদম মূল বিন্দু থেকে দীর্ঘকালীনটা, স্বল্পকালীনটা শুরু করছি উপর থেকে একটু। কেন? বলো। একটা উপকরণ স্থির থাকবে খুব সম্ভবত, এই জন্য। ইয়েস, গুড। হ্যাঁ পলাশ, হ্যালো। জি স্যার। হ্যাঁ, তুমি এটার ভালো ব্যাখ্যা দিছো। এখানে কোনো স্থির খরচ নাই, কারণ আমরা জানি দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনযোগ্য। এই জন্য এখানে কোনো স্থির ব্যয় থাকবে না। এর জন্য এটা মূল বিন্দু থেকে শুরু হবে। এটা স্বল্পকালীন মোট ব্যয় রেখা, এটা স্থির ব্যয় আছে, কারণ আমরা জানি স্বল্পকালে একটা উপকরণ স্থির থাকে। যেহেতু একটা উপকরণ স্থির থাকে, তার মানে স্থির উপকরণ থেকে স্থির ব্যয় আসবে, বুঝছো? তো এই জন্য আর কি তোমার হচ্ছে স্বল্পকালীন স্থির ব্যয় থাকে। এবং এই রেখাটা দুইটি রেখার সমন্বয়ে গঠিত হয়েছে। এই রেখাটা, এই জিনিসটা দেখো, একটা হচ্ছে তোমার স্থির ব্যয়, হচ্ছে স্থির ব্যয়, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই দুইটা যোগ করলে আমরা পাবো একটা তোমার এখান থেকে শুরু হওয়া একটা মোট ব্যয় রেখা, বুঝছো? মানে স্বল্পকালীন যেই মোট ব্যয়টা, সেটা দুইটা রেখার সমন্বয়ে, একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। দুইটা একসাথে আমরা যোগ করলে পাবো হচ্ছে একটা দীর্ঘকালীন স্বল্পকালীন মোট ব্যয় রেখা। ঠিক আছে, দেখো দেখো, প্রশ্ন থাকলে করতে পারো। পলাশ, কি বলে এটা, সালমা, সালমা দেখি বুঝছো কিনা? সালমা কেন, সালমা আমাকে উত্তর দাও, কেন তোমার হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা এখান থেকে শুরু হয়েছে, কেন স্বল্পকালীন মোট ব্যয় রেখা এখান থেকে শুরু হয়েছে, বলো। হ্যালো সালমা, বলো বলো সালমা। স্যার আবার একটু বলুন, ওই সময় বুঝতে পারি নাই, আপনার কথা থেমে থেমে আসছিল। আমি বললাম যে তোমার দেখো, এখানে একটা দীর্ঘকালীন মোট ব্যয় রেখা আছে, একটা স্বল্পকালীন মোট ব্যয় রেখা আছে। দীর্ঘকালীন মোট ব্যয়টা দেখো একদম মূল বিন্দু থেকে শুরু হয়েছে, একদম মূল বিন্দু মানে এখান থেকে শুরু হয়েছে, তাই না? কিন্তু স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা কিন্তু এখন কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে, বুঝছো? এখন কেন এমন হচ্ছে? আমরা জানি দীর্ঘকালে সকল উপকরণ হচ্ছে পরিবর্তনযোগ্য।
দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না। এই জন্য দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা এখান থেকে শুরু হয়। স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা কেন উপর থেকে শুরু হয়? কারণ স্বল্পকালে একটা স্থির ব্যয় থাকে, স্বল্পকালে স্থির ব্যয় থাকে একটা, এই যেটুকু স্থির ব্যয়, মানে তুমি একটা চিপস উৎপাদন করলে বাসা ভাড়া 10,000 টাকা দিতে হবে, তুমি 1 লাখ চিপস উৎপাদন করলে বাসা ভাড়া 10,000 টাকা দিতে হবে। তারপরে উৎপাদন না হইলেও একটা ব্যয় হয় স্বল্পকালে, আর পরিবর্তনশীল ব্যয় তো উৎপাদন করলেই হবে, বুঝলেন? এই দুইটা পরিবর্তনশীল ব্যয় রেখা, এই দুইটা রেখা যোগ করলে আমরা পাবো একটা মোট ব্যয় রেখা, যেটা একটু উপর থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। বুঝছো? মূল কারণটা হচ্ছে স্বল্পকালে একটা স্থির ব্যয় থাকে, বুঝছো? স্থির ব্যয় থাকে, পরিবর্তনশীল ব্যয় থাকে। দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনযোগ্য, এই জন্য দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না। এই হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে তোমরা এখন তোমাদেরকে দুটো শব্দ শিখালাম এখন, যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, তাই না? এই যে দেখলাম, এটা হচ্ছে স্থির ব্যয়, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ওকে, এখন মনোযোগ দিয়ে দেখো, সবাই বোর্ড দেখতে পাচ্ছ তো না? জি স্যার। দেখো, এটা ধরো বাসা ভাড়া, কোনো উৎপাদন করো নাই, বাসা ভাড়া দিচ্ছ 10,000 টাকা, 500 উৎপাদন করছো, বাসা ভাড়া দিচ্ছ 10,000 টাকা। এটা হচ্ছে মোট স্থির ব্যয় রেখা। আবার এটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় রেখা। দেখো 1 2 3 4 1000 2000 3000 1000, যতই উৎপাদনের পরিমাণ বাড়তেছে ততই মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় রেখা ব্যয়ের পরিমাণ বাড়তেছে, এই জন্য রেখাটা এমন হবে। এখন তোমাদের বুঝতে হবে যে মোট স্থির ব্যয় রেখা যদি এমন হয়, তাহলে গড় স্থির ব্যয় কেমন হবে? মনে করো পলাশ একটা বাসায় থাকে, হ্যাঁ, পলাশ যে বাসায় থাকে, সেই বাসায় যে চিপস বানায়, তো শুরুতে সে 10টা চিপস উৎপাদন করতে পারতো আর কি 1 মাসে, তো বাসা ভাড়া দিত 10,000 টাকা, ঠিক আছে? মনোযোগ দিয়েছেন না? এরপরে পরের মাসে সে 1 লাখ চিপস উৎপাদন করছে, বাসা ভাড়া 10,000 টাকা। তারপরের মাসে সে 10 লাখ চিপস উৎপাদন করছে, বাসা ভাড়া 10,000 টাকা। তারপরের মাসে সে 1 কোটি চিপস উৎপাদন করছে, বাসা ভাড়া 10,000 টাকা। তার মানে একটু মনোযোগ দিয়ে চিন্তা করো যে যতই তোমার উৎপাদনের পরিমাণ বাড়তেছে, তোমার গড় স্থির ব্যয়টা কমে যাচ্ছে না? পলাশ, চিন্তা করে দেখো তো। হ্যাঁ স্যার। প্রথমে তুমি 10টা চিপস উৎপাদন করার জন্য 10,000 টাকা দিছো, পরে তুমি তোমার 100 চিপস উৎপাদন করার জন্য 10,000 টাকা দিচ্ছ, পরে 1000 চিপস উৎপাদন করার জন্য 10,000। তার মানে কি, যতই উৎপাদনের পরিমাণ বাড়তেছে ততই গড় স্থির ব্যয় কমে যাচ্ছে। এই জন্য গড় স্থির ব্যয় রেখাটা এমন হবে, এটাকে বলে কি, গড় স্থির ব্যয় রেখা। যতই উৎপাদন পরিমাণ বাড়তেছে ততই গড় স্থির ব্যয় কমে যাচ্ছে। আর গড় পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে চিন্তা করো, উৎপাদনের পরিমাণ যত বাড়বে পরিবর্তনশীল ব্যয় আস্তে আস্তে বাড়তে থাকবে। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত গড় পরিবর্তনশীল ব্যয়টা কমে, এরপরে তোমার হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় কমবে না। এই জন্য এই রেখাটা এমন হয়। তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসে যে গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়? দেখো আছে, অনেকবার আসছে যে গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়। এটা পাইকা পরীক্ষাতে, যে গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়। ইউ কারণ হচ্ছে, মনোযোগ দিয়ে দেখো, এখানে আমি তোমাদের দুইটা রেখাই মাত্র আঁকলাম, একটা হচ্ছে গড় স্থির ব্যয়, একটা হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়। দেখো এই ঠিক আছে, এখানে দেখো এএফসি থেকে আমি পেলাম, আর এবিসি থেকে যদি আমি এতটুকু নেই, তাহলে কি একটা ইউ আকৃতির গড় ব্যয় রেখা পাবো না? দেখো, দেখছো? মনোযোগ দিয়ে দেখো যে আমরা তোমাকে বলবো স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়। আমরা জানি স্বল্পকালীন স্থির ব্যয়, গড় স্থির ব্যয় রেখাটি উৎপাদনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে, আর গড় পরিবর্তনশীল ব্যয় রেখাটি উৎপাদনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে
উৎপাদনের পরিমাণ যত বাড়বে গড় পরিবর্তনশীল বাড়তে থাকে। এই দুইটা ব্যয়ের সংমিশ্রণে আমরা স্বল্পকালে একটা ইউ আকৃতির গড় ব্যয় রেখা দেখতে পাই। দেখো এই যে এটুকু আনছি কিসের থেকে, এখান থেকে আনছি এতটুকু, আর এখান থেকে আনছি এতটুকু, দুটো যোগ করলে আমরা পাই একটা তোমার ইউ আকৃতির গড় ব্যয় রেখা। এই বলো বলো, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, অসুবিধা পরীক্ষাতে আসে, বলো, না বুঝতে জিজ্ঞাসা করো। আরেকবার বুঝাবেন স্যার? আবার শোনো, এই এএফসিটা বুঝছো, এটা হচ্ছে স্বল্পকালীন, এটা হচ্ছে গড় স্থির ব্যয় রেখা। আমরা জানি উৎপাদনের পরিমাণ যত বাড়ে গড় স্থির ব্যয়ের পরিমাণ তত কমে যায়। আর গড় পরিবর্তনশীল ব্যয় খেয়াল করো, একটা পর্যায়ে পর্যন্ত গড় পরিবর্তনশীল ব্যয়টা কমে, এরপরে গড় পরিবর্তনশীল ব্যয় আর কমে না, এটা বাড়তেই থাকে বাড়তেই থাকে। তাহলে স্যার বলো বলো স্যার, গড় পরিবর্তনশীল ব্যয়টা কেন বাড়তে থাকে পরে? তোমার মনে নাই, তোমার একটা আলু যদি একটা চিপস বানাইলে একটা আলু লাগবে, 1000 চিপস বানাইলে কয়টা আলু লাগবে? 1000 আলু লাগবে না? 20000 চিপস বানাইলে কয়টা আলু লাগবে? 20000 আলু লাগবে। তুমি যত বেশি উৎপাদন করবা তোমার পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ তত বাড়তে থাকে, এটাই স্বাভাবিক, বুঝছো? তোমার উৎপাদন যদি হয় 10টা শাড়ি, 10টা শাড়ির সুতা লাগবে। তোমার উৎপাদন যদি 1 লাখ শাড়ি হয় তাহলে কি 10টা শাড়ির সুতা দিয়ে হবে? হবে না, 1 লাখ শাড়ির সুতাই লাগবে। তার মানে উৎপাদনের পরিমাণ যত বাড়বে গড় পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণও তত বাড়বে। এই জন্য শুরুর থেকে একটু কমবে, এরপরে আর কমবে না, সবসময় বাড়তেই থাকবে গড় পরিবর্তনশীল ব্যয়। এই রেখাটার একটু আর এই রেখাটার প্রথম অংশ দুটো যোগ করলে আমরা পাই একটা ইউ আকৃতির গড় ব্যয়। ইউ আকৃতির গড় ব্যয়, এটা আছে তোমাদের বইয়ে, দেখো বইয়ে আরো দুই একটা কারণ দেওয়া আছে, তবে মূল কারণ হচ্ছে এটাই। আচ্ছা, এছাড়া তোমাদের এরপরে দেখবা আয় রেখা আছে, কি আছে? আয়। অধ্যায় নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। আমি আজকে আয়টা শুরু করি। হ্যাঁ, আয়টা একটু শুরু করি। তোমাদের বই আছে সম্ভবত বিভিন্ন বাজারে তোমার হচ্ছে মোট আয় রেখা এবং হচ্ছে তোমার মোট আয় রেখা আছে, আর মনে হয় প্রান্তিক আয় রেখা আছে, দুইটা আয় রেখা দেওয়া আছে। একটু মনোযোগ দিয়ে বোর্ডটা দেখো, শেষবারের মতো দেখো। ওকে, দেখো এই যে খুব মনোযোগ দিয়ে দেখো। না, মনোযোগ দিয়ে বোর্ডটা একবার দেখো। বই থাকলে বইটা একবার খুললে এই চিত্র দেখতে পাবো, অসুবিধা নেই। এখানে আমি দুইটা চিত্র আছি, তাই তো? কি আঁকছি এখানে? দুইটা খুব সুন্দর দুইটা চিত্র আঁকছি। কিছুই তোমরা বুঝো না, আমি ধরে নিলাম, কারণ আমি তোমাদেরকে এগুলো আগে কোনোদিন দেখানো হয়েছে? দেখানো, এটা বুঝবা না, আমি বুঝাইনি এজন্য বুঝবা না, বুঝাইলেই বুঝবো, খুব সহজ। মনোযোগ দিয়ে একদম তাকিয়ে থাকো চিত্রের দিকে। পিসি মানে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্ট কম্পিটিশন। আইপিসি মানে হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন, বা এটাকে বলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তোমাদের এই অধ্যায়ে শেষে দেখবা দুই ধরনের বাজারে তোমার আয় রেখা দেওয়া আছে, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আয় রেখা দেওয়া আছে, একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আয় রেখা দেওয়া আছে। বই আছে সবার সামনে? দেখো বই আছে, বই পাইছো? জি স্যার, জি স্যার। ওকে, এখন প্রথমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেরটা খেয়াল করে একটু। ধর এটা নাই, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা দেখো, কিচ্ছু না। মাথায় রাখবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা আমরা পরের উদাহরণ নামই বাজার, বুঝছো? এমনি এটা আগে, এটা এমনি পরের উদাহরণ করতে হবে, তারপর আমি একটু বলে নিই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝায় এমন একটা বাজার যেই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। কি থাকবে? অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, পণ্যের দাম নির্দিষ্ট হবে এবং দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা দুইজনই একই তথ্য রাখবে এবং পণ্যদ্রব্য সমজাতীয় হবে এবং
যে কেউ যখন তখন এই বাজারে আসতেও পারবে, চলেও যেতে পারবে। আবার শুনুন, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এই বাজারে, যে কেউ যখন তখন আসতেও পারবে, চলেও যেতে পারবে। সমজাতীয় পণ্য কেনা বেচা হবে, দাম নির্দিষ্ট থাকবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা দুজনই একই তথ্য রাখবে। মজার বিষয় হচ্ছে পৃথিবীতে এই ধরনের বাজার নাই। পৃথিবীতে এই ধরনের বাজার নাই, কারণ কখনোই দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা একই তথ্য রাখে না, এবং দাম কখনো নির্দিষ্ট থাকে না। যেমন মনোযোগ দিয়ে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে পরিমাণ কিউ, 1 2 3 4 5। মনে করো দাম, সবগুলোর দামই, প্রথমটার দামও 5 টাকা, দ্বিতীয়টাও 5 টাকা, সব 5 টাকা। তাহলে তোমার কত টাকা পাইবা তুমি দেখো, 5 এ 1 এ 5, একটা পিছলে, দুইটা পিছলে 10, তিনটা পিছলে 15, চারটা পিছলে 20, পাঁচটা পিছলে 25, গুণ করছি 25 মানে টোটাল আয় আর কি। একটা বেচা 5 টাকা পাইছে, দুইটা পিছলে 10 টাকা, তিনটা পিছলে 15, চারটা পিছলে 20, পাঁচটা পিছলে 25। এর হচ্ছে কি গড় আয়, 5 ভাগ 1 5, 10 ভাগ 2 5, 15 ভাগ 3 5, 20 ভাগ 4 5, 25 ভাগ 5 5। মানে এই যে মোট আয়কে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে গড় আয়। দুইটা বেচা বেচে 10 টাকা, তাহলে একটা বেচা কত পাইবা? 5 টাকা। তিনটা বেচা বেচে 15 টাকা, একটা বেচা পাইবা কত? 5 টাকা। 15 ভাগ 3, এই আর কি। বুঝছো? ইয়া পলাশ, বুঝতে পারছো এটা কেন আসছে? এবারে এই মান দেখো, প্রান্তিক আয়। প্রান্তিক আয় কিভাবে করতে দেখো, প্রথমে 5, এরপরে 5 থেকে 10 মানে 5, 10 থেকে 15 5, 15 থেকে 20 5, 20 থেকে 25 5। খেয়াল করো, এই এই এবং এই কোনো পার্থক্য আছে দেখো? এই দামগুলোতে ভাগ করাই কোনো পার্থক্য আছে? তার মানে হচ্ছে পরীক্ষায় তোমাদের আসে যে কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। উত্তর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কেন? কারণ এই বাজারে দামটা নির্দিষ্ট থাকে এবং দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা দুইজনই একই তথ্য রাখে। এই জন্য দেখো এখানে কি করছি, পি সমান এম আর সমান এ আর, পি সমান এ আর সমান এম আর সমান ডি। ডি মানে চাহিদা রেখা, এটি হচ্ছে চাহিদা রেখা, এই জন্য এটা চাহিদা রেখা। আর মোটা রেখাটা আঁকি, দেখো এটা থেকে মোটা রেখা আঁকো। একটার দাম 5 টাকা, একটার দাম 10 টাকা, তিনটা 15। তাহলে রেখাটা কি এমন হবে না? এমন হবে না একটা, তাই না? এই যে রেখাটা আর কি, ঠিক আছে? বুঝছো মোটা রেখাটা? দেখছো? দেখা যাচ্ছে না? এই যে মোটা রেখা, এটাই আমি তোমার 5 10 15 20 25 এটারই চিত্র আঁকে রাখলে এমন একটা রেখা তুমি পাইবা। এই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তোমাদেরকে আয় রেখাটা দেখানো। এবার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আয়টা দেখো, একবার দেখে নাও। এটাও দেখো, এই হচ্ছে মোটা রেখা, এই হচ্ছে গড়ায় রেখা, এই হচ্ছে প্রান্তিক রেখা। মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, একই জিনিস দেখো, এই বাজারে এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, সমস্যা নাই। দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা একই তথ্য রাখবে না, এবং এই বাজারে পণ্যগুলো সমজাতীয় হইতেও পারে, নাও হইতে পারে, অসমজাতীয় হইতে পারে, অনেক ধরনের টাইপ থাকতে পারে পণ্য দ্রব্যের ভিতরে। বুঝছো? আর এই বাজারে তোমার হচ্ছে যে কেউ যখন তখন আসতেও পারে না, চলেও যেতে পারে না। হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা দেখো এখানে কি করছি, ধরো একটা দুইটা কিউ, 1 2 3 4 5
মনে করো আমি যদি সালমাকে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে যেতে চাই, দাম হচ্ছে 10 টাকা। এরপরে ওর যদি আরেকটা নাও দিতে চাই, আমি মনে করো সালমারে আরেকটা বললো তুমি আরেকটা নাও, তখন ও বলবে যে না 10 টাকা হলে নিব না, আপনি যদি 9 টাকা দেন তাহলে আমি আরেকটা নিব। বুঝছো? মানে যদি সে দুইটা নেই তাহলে সে প্রত্যেকটা 9 টাকাই পাবে, তাই না? হলে কিন্তু ওরা দুইটা দেওয়া যাবে না, মানে বেচতে পারবো না। আবার আরেকটা যদি নিতে হয় তাহলে আরো দাম কমাই যাবে। তার মানে বিক্রেতাকে যদি ক্রেতাকে একটা বেশি না হইতে হয় তাহলে দাম না কমাইলে কখনোই কোনো ক্রেতা নিবে না, এটাই নরমাল কেস। সেক্ষেত্রে মনে করো 3টা নিলে 8 টাকা, 4টা নিলে 7 টাকা, 5টা নিলে 6 টাকা। এক্ষেত্রে তুমি মোটা চিন্তা করো, 10 এ 1 10, 9 দুগুণা 18, 3 8 24, 4 7 28, 5 6 30। এর চিন্তা করো 10 ভাগ 1 10, 18 ভাগ 2 9, 24 ভাগ 3 8, 7 6। এরপরে এবার চিন্তা করো, প্রান্তিকা চিন্তা করো। প্রান্তিকা হচ্ছে 10 8 6 4 2। মনোযোগ দিয়ে এটা দেখো। এইটাকেই আমরা এখানে ধরে দেখাইলাম। দেখো মোটাটা তুমি চিন্তা করো 10 18 24 28 30। 10 18 আস্তে আস্তে কমে যাচ্ছে না, দেখছো? আস্তে আস্তে মোটা যে ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, দেখছো? 10 এর পরে 18 হইছে, 24 28 30। প্রান্তিকায় দেখো কমে যাচ্ছে না? জি স্যার। তার মানে হচ্ছে রেখাটা এরকম হবে, এরকম একটু গোল হয়ে যাবে। আর গড়াইটা চিন্তা করো, দেখো গড়াই যে হারে বাড়তেছে প্রান্তিকে যাচ্ছে কম হারে বাড়ে। দেখো গড়াই হচ্ছে 10 9 8 7 6, আর প্রান্তিকে দেখো 10 8 6 4 2। এর কমার হারটা অনেক বেশি, এটার কমার হারটা কম, এই জন্য গড়াই রেখা প্রান্তিকা রেখার উপরে অবস্থান করে। এই গড়াই রেখার আরেক নাম হচ্ছে চাহিদা রেখা। বুঝছো? এটা আমরা আরো ডিটেইলস করব সামনের অধ্যায়ে, এটা আর না জানলেও চলবে। জাস্ট মনোযোগ দিয়ে বোর্ডটা একবার দেখো, হালকা বোঝার চেষ্টা করো। বইয়ে দেওয়া আছে, একবার বই খুললে নিজেরা আরো পরিষ্কার হবে। ঠিক আছে পলাশ, আলমা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। মোটামুটি অধ্যায়টা শেষ করছি। এরপরে তোমাদের এই অধ্যায় বলো 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 বলো। কালকে কি কলেজে কোনো অনুষ্ঠান হবে? কালকে আমি এখনো জানি না, বুঝছো? আমি কলেজে গেলে জানতে পারবো। কলেজে যাইনি, আমি যাচ্ছি কলেজে এখন, ক্লাস শেষ করে কলেজে যাবো আর কি। ঠিক আছে, প্রোগ্রাম হইতে পারে, আমি নিশ্চিত। জানাবেন তো? কিভাবে জানাবো তোমাকে? তুমি জানতে পারবা? তুমি কি স্কাউট করো? স্কাউট মানে আমাদের গ্রুপে তুমি কি করো? স্কাউট করো কিনা বলো। স্কাউটে জয়েন আছে। আসো স্কাউটে? ও আচ্ছা আচ্ছা, আমি জানি না, প্রোগ্রাম থাকার কথা শিওর না, আমি এখনো নোটিশ পাইনি, আজকে জানতে পারবো। ঠিক আছে তাহলে, হ্যাঁ ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে বাই। আসসালামু আলাইকুম।